রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিম বর্ধমান জেলার শিল্প শহর দুর্গাপুরে ঠিক সেই সময়ে ঢিলছোড়া দূরত্বে আজ অর্থাৎ শনিবার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন তিনি জেলায় কেন্দ্রীয় বেশ কিছু প্রকল্পের পরিসংখ্যান সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং কেন্দ্রীয় সরকার এই জেলার জন্য কী কাজ করছে সেই কথাও তুলে ধরেন। পাশাপাশি এদিন তিনি জানান, নির্বাচনে জয়লাভ করলেই তার নজরে আসা বেশ কিছু সমস্যার সমাধানের জন্য কাজ করবেন। এছাড়াও তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ তাদের ভোট দিক বা না দিক, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আছে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীরও কড়া সমালোচনা করেন তিনি। এবার দেখুন বিস্তারিত। দুর্গাপুরের সম্মাননীয় সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াজি আপনাদের দেখেছিলেন, তার সামনে তিনি এজ এমপি কি করেছেন বর্তমান দুর্গাপুরের জন্য সে বিষয়ে আপনি দেখেছেন পরিষ্কার করে। আমিও মেদিনীপুরের এমপি হিসাবে কি করেছি সেটাও আপনার সামনে রেখেছি। কেন্দ্র সরকারের যে বিভিন্ন যোজনা চলছে তার মধ্যে বহু প্রকল্পের নাম পাল্টে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী তাদের বলে চালান, তার একটা বিরাট লিস্ট আছে। আমি এত পড়বো না, কয়েকটা দিয়ে শুরু করছি, তারপরে স্থানীয় বিষয়ে আসবো। বড় বড় যে প্রকল্পগুলো আমাদের লোকসভার ভিতর দিয়ে হচ্ছে কেন্দ্রীয় সরকারের, সেটা দেশব্যাপী হচ্ছে, তার লাভ আমরা এখানে পাবো। এখানকার আর্থিক বৃদ্ধিতে তার যোগদান হবে, এখানকার যুবক যুবতীরা তাদের কাজও পাবেন, যাতায়াত ব্যবস্থা, নাগরিক জীবনের সুবিধা বাড়বে। তার মধ্যে পারাদ্বীপ হলদিয়া দুর্গাপুর সম্প্রসারণ প্রকল্প, যা ইন্ডিয়ান অয়েলের অধীনে 670 কিলোমিটার দীর্ঘ পারাদ্বীপ হলদিয়া দুর্গাপুর এলপিজি প্রকল্প $180.7 মিলিয়ন দিয়ে তৈরি করা হয়েছে। দুর্গাপুর হলদিয়া পাইপলাইন প্রকল্পটি শেষ হলো 1740 কোটি মূল্যের বিনিয়োগের অনুদান করা যাচ্ছে অনুমান করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন গার্হস্থ্য ও শিল্প উদ্যোগ পরিবেশ বান্ধব প্রকৃতির গ্যাস সরবরাহের অভিপ্রায়ে গেল ইন্ডিয়া বিহারের ডোবি থেকে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের সাথে সংযোগকারী 348 কিলোমিটার পাইপলাইনটি সম্পূর্ণ করেছে, যার মোট ব্যয় 2433 কোটি টাকা। এটি প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত। দুর্গাপুর আসানসোল এরোপলিসের উন্নয়নের জন্য এয়ারপোর্টকে কেন্দ্র করে তার সঙ্গে শিল্প বাণিজ্য ইত্যাদি এরোপলিস নাম দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার 2560 কোটি টাকা বরাদ্দ করেছে, যা 2025 সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ভারত নেপাল সীমান্ত শহর রক্সৌল 700 কিলোমিটার লম্বা গ্রিনফিল্ড হাইওয়ের সূচনা পয়েন্ট হিসাবে কাজ করে, যা পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের কাছে শেষ হয়। এটি ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গের আসানসোল, দুর্গাপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা হয়ে কলকাতার সঙ্গে যুক্ত করা হবে। এছাড়া যে স্কিমগুলো রক্সৌল থেকে মানে একদম নেপাল সীমা 700 কিলোমিটার গ্রিনফিল্ড হাইওয়ে সূচনা হচ্ছে, যা পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের কাছে শেষ হয়। এটি ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত হয়ে, যার মধ্যে পশ্চিমবঙ্গের আসানসোল, দুর্গাপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা হয়ে কলকাতার সঙ্গে যুক্ত করা হবে। এই একটা লম্বা প্রজেক্ট হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে শহরাঞ্চলে অনুমোদিত বাড়ি 9801, গ্রাউন্ডেড হয়েছে 6023, মানে কাজ হয়েছে। ঘর সমাপ্ত হয়েছে 3920। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গ্রামীণ ক্ষেত্রে জেলা দ্বারা নির্ধারিত লক্ষ্য 3,39,038, রেজিস্ট্রেশন হয়েছে 3,86,142। রাজ্যের চেয়ে সরকার বেশি দিয়েছে কেন্দ্র। ঘর সমাপ্ত হয়েছে 2,69,854। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড পূর্ব এবং পশ্চিম বর্ধমানে 3-4 ক্যাটাগরি আছে। এনএফএসএ রেশন কার্ড হচ্ছে 41,76,017। এনএফএসএ সুবিধাভোগী 43,92,661। নন এনএফএসএ রেশন কার্ড 28,28,817 এবং সুবিধাভোগীও এই সংখ্যা। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম সুবিধাভোগী পূর্ব পশ্চিম বর্ধমানে 1,54,824।
ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 1,43,929। স্বচ্ছ ভারত মিশনের অধীনে পূর্ব পশ্চিম বর্ধমান জুড়ে 931টি ওডিএফ গ্রাম আছে। জল জীবন মিশনের অধীনে পূর্ব পশ্চিম বর্ধমান জুড়ে 6,21,361টি পরিবারকে কলের জলের সংযোগ দেওয়া হয়েছে। যেটা মমতা ব্যানার্জি বলছে আমরা ঘর দিচ্ছি, সেটা জল জীবন মিশনের মধ্যে নল হরঘর জল সেই প্রকল্পের মাধ্যমে এটা হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে পূর্ব পশ্চিম বর্ধমানে গ্যাস দেওয়া হয়েছে। 9,26,108টি গ্যাস সংযোজন হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এখানকার 8টি হসপিটাল যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিকল্পনার মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমানে 26টি ঔষধি কেন্দ্র তৈরি হয়েছে। মিশন ইন্দ্রধনুষের অধীনে, এটা লম্বা ব্যাপার আছে, আমি যাচ্ছি না। ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীনে পূর্ব পশ্চিম বর্ধমানের 21,38,000 কর্মী আর 10,58,000 ইস্যু করা হয়েছে জব কার্ড। 21,38,000 যে কর্মীর জন্য, আর জব কার্ড ইস্যু হচ্ছে 10,58,000। মিনিস্ট্রি অফ লেবার ই শ্রম পোর্টালের অধীনে পূর্ব পশ্চিম বর্ধমান থেকে 16,28,062টি রেজিস্ট্রেশন হয়েছে। বেশিরভাগই লম্বা চড়া আছে, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু যেটা আমি বলবো অনেক বড় লিস্ট যাবে, দরকার হলে আপনার পেয়ে যাবেন। বিশেষ করে দুর্গাপুর, বর্ধমান কৃষিক্ষেত্র, সেখানে জল সংকট শুরু হয়েছে। আপনারা জানেন ডিবিসি ব্যারেজের জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার জন্য এবারে অনেক জমিতে ধান চাষ হয়নি। আমি যখন গ্রামে ঘুরছিলাম জিজ্ঞেস করলাম যে পাশে এত সুন্দর ধান হয়েছে, অথচ আপনার জমি খালি কেন? বলছে দাদা ব্যারেজ থেকে জল আসছে না, জল কমে গেছে, তাই চাষ করতে পারছে না। ফলে উৎপাদন কমে যাচ্ছে, চাষিদের ইনকাম কমে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে দুর্গাপুর অঞ্চলে এত বাড়ি হচ্ছে, হাজার হাজার ফ্ল্যাটস, তাতে মানুষের ব্যবহারযোগ্য জল চাই খাবারের জন্য, স্নানের জন্য, জামা কাপড়ের জন্য, বাগানের জন্য। তো যদি ধারণ ক্ষমতা কমে যায় আর প্রয়োজন বেড়ে যায়, তাহলে তো বিরাট সংকট হবে। এদিকে বৃষ্টিও কমে যাচ্ছে, তাহলে কয়েক বছরের মধ্যে একটা বড় সংকট হওয়ার সম্ভাবনা আছে। আমি শুনেছি বেশ কয়েকবার এক্সপার্ট টিম এসে ওটা সার্ভেও করেছে, কিন্তু কাজ এগোয়নি। আমার ব্যক্তিগত ইচ্ছা আছে লোকেদের এই সমস্যা শুনে যদি আমি সুযোগ পাই, আগামী দিনে এই কাজ কী করে সম্পূর্ণ করতে হয় সেই চেষ্টা আমি করব। অনেক কারখানা বন্ধ হয়ে গেছে কেন্দ্র সরকারের, আর বন্ধ হওয়ার পরে সেই জায়গায় মাটি আর সেট ছাড়া কিছু নাই। কোথাও গেলে আমাকে জিজ্ঞেস করেন কারখানা কবে খুলবে, মানে খুলবে কী দিয়ে? দরজাই না তো খুলবে কী করে? মেশিনে নিয়ে চলবে কীটা? তার সমস্যা আলাদা, তার জমি আছে, তার গোডাউন আছে, বাড়ি আছে, হসপিটাল আছে। সেটাকে অন্য কোনোভাবে ব্যবহার করা যায় কিনা, অন্য কোনো শিল্প আনা যায় কিনা, কেন্দ্র সরকার অন্য কোনো প্রকল্প শুরু করা যায় কিনা, দীর্ঘমেয়াদী এরকম প্রকল্প নিয়ে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে অল্টারনেট কিছু করার চেষ্টা করি। কিন্তু যেটা সরকার করেছে, ডিএসপিতে 10,000 কোটি টাকা রিইনভেস্টমেন্ট হয়েছে, আধুনিকীকরণ, উৎপাদন বৃদ্ধি, নতুন কম বলে আর সম উৎপাদন, তার চেষ্টা চলছে। আপনারা জানেন সে প্রয়োগ হয়ে গেছে। দ্বিতীয়, ডিবিসির পুরনো প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমে গেছিলো, বন্ধ হয়ে যাচ্ছিল, তাই পুরনো প্ল্যান্টকে ভেঙে দেওয়া হয়েছে। আর 9,000 কোটি টাকার বেশি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে 800 মেগাওয়াট নতুন বিদ্যুৎ তৈরি করার জন্য। তার ক্যাপাসিটিকে 3 গুণ বাড়ানো হচ্ছে। তো যেখানে সম্ভাবনা আছে, যেখানে প্রয়োজন আছে, কেন্দ্র সরকার যথেষ্ট সজাগ এবং সিরিয়াসলি সেটা করার চেষ্টা করছে। এই যে প্রায় 20,000 কোটি টাকার এই এলাকায় ইনভেস্টমেন্ট হচ্ছে কেন্দ্র সরকারের, আমি জানি না কোন লোকসভাতে এত হয়েছে বা একটা ছোট্ট এই দুর্গাপুরের মধ্যে হয়েছে। তো সরকার যথেষ্ট আগ্রহী। পশ্চিমবাংলার মানুষ আমাদের ভোট দিন বা না দিন, পশ্চিমবাংলার মানুষের সঙ্গে কেন্দ্র সরকার সবসময় আছে। সমস্ত বিভাগে টাকা বাড়াচ্ছে, সময়ে টাকা দিচ্ছে, মাঝে মধ্যে হিসাব চাইছে, তখন মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন। তার উন্নয়ন করে টাকা খরচা করে হিসাব নিজের থেকে দেওয়া উচিত। কোনো ভদ্রলোককে হিসাব চাইতে হবে কেন? কিন্তু চাইলেও পাওয়া যাচ্ছে না, তিনি আন্দোলন করছেন। এমনকি কেন্দ্র সরকারকে বলছিলেন, এখন পার্লামেন্টের বিরুদ্ধে বলছেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিরুদ্ধে বলছেন, ইডি সিবিআই এর বিরুদ্ধে বলছেন, বাকি রাখেননি। আর আমাদের গৃহমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রীয় সভাপতির বিরুদ্ধে তো যা মুখে তাই নিয়ে বলেন। তো এর ফল কি হচ্ছে? পশ্চিমবাংলার মানুষের মান সম্মান নষ্ট হচ্ছে, ইমেজ নষ্ট হচ্ছে। আর আর্থিক দিকে আমরা পিছিয়ে পড়ছি। যে বাংলা শিল্পে, সাহিত্যে, শিক্ষা 1 নম্বরে ছিল আর্থিক অবস্থা, সে 6 নম্বর, 8 নম্বর, 9 নম্বর পিছিয়েই যাচ্ছে।
তার মানে বাকিরা এগোচ্ছি, আমরা হয় পিছোচ্ছি, নিজের জায়গায় দাঁড়িয়ে আছি। জনসংখ্যা বেড়ে যাচ্ছে, সমস্যা বেড়ে যাচ্ছে, কিন্তু সমাধান নাই। আমি দুর্গাপুর তো বেশিরভাগই কেন্দ্র সরকারের টাকায় রাস্তাঘাট, তাই সমস্যা বুঝি না। বর্ধমানে থাকছি 1 মাস হয়ে গেল, আগেও এসেছি। কোনো রাস্তা বর্ধমানের 100 মিটার আপনি ভালো রাস্তা পাবেন না, নিশ্চিন্ত হাঁটতে পারবেন না, গাড়ি চালাতে পারবেন না, গাড়িতে ধাক্কা খেতে খেতে যেতে হবে, অন্য মানুষকে হাঁটলে হোঁচট খেয়ে পড়তে হবে। বর্ধমান একটা মানে জেলা শহর, মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে রাজার পুরনো ব্যবস্থা, ওখানে ঐতিহ্য আছে। এত বড় স্টেশন তৈরি হলো, পাশ দিয়ে হাইওয়ে 6 লেন হচ্ছে, আর ব্যাপক আর ইনভেস্টমেন্ট করে সরকার, কেন্দ্র সরকার তাকে চেষ্টা করছে উন্নত করতে, কিন্তু আর ভিতরের রাস্তাগুলো ঠিক হবে না, ড্রেন ঠিক হবে না, ধুলো উঠছে, আপনি হাঁটলে চোখে মুখে ধুলো যাবে। একদিন বাজারে আমি চা চক্কর করছিলাম, মন্দিরের সামনে দুর্গন্ধ আসছে, ড্রেনে বসা যাচ্ছে না, সেখানে বাজার চলছে, ড্রেন সাফ হয় না, জল চলে না, কেন এই দুর্দশা? আর খালি বর্ধমান নয়, আপনি ঘুরুন পশ্চিমবাংলার প্রত্যেকটি ছোট বড় শহরে এই দুর্গন্ধ, দুর্দশা, ধুলো, বালি, ভাঙা রাস্তা, ড্রেন বন্ধ। আর বৃষ্টির সময় জল হলে সেই জল উঠে এসে বাজারের মধ্যে ঢুকে যায়, পাশের বাড়িতে ঢুকে যায়। আমরা পরিষেবা পাই না কেন? আমরা কি ট্যাক্স দিলাম? কাটমানি, সুবিধা ছাড়াই দোকানদারও দোকানি করছেন, তারপর কাটমানি দিতে হচ্ছে। তো যত সরকারি সম্পত্তি, প্রাকৃতিক সম্পদ, কয়লা, বালি, পাথর দেদার লুট হচ্ছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ লুট হচ্ছে, সরকার রেভিনিউ পাচ্ছে না। তাতে এই রাজ্যে সরকার, নেতা, পুলিশের হাত আছে, ফলে আর্থিকভাবে সরকার দুর্বল হচ্ছে, টাকা নেই শুনতে হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে। উন্নয়ন বাধিত হচ্ছে, থানা ভেঙে পড়ছে, পুলিশরা টেন্টে আছেন, জলের কাদায় শুয়ে থাকেন, ত্রিপলের নিচে থাকার জায়গা নেই, তারা কি পরিষেবা দেবেন? স্কুলের ছাদ ভেঙে পড়ছে, জল পড়ছে, খাওয়ার জল নেই, পাঁচিল নেই, খেলার মাঠ নেই, বেঞ্চ নেই, চেয়ার নেই, মাস্টারমশাইরা ভাঙা ছেড়ে বসে আছেন, কি পড়াবেন ওনারা? হসপিটালে সেরকম আছে, ভাঙা হসপিটাল, ফ্যান চলে না, লাইট নাই, আউটডোরে বসার জায়গা নেই, শেড নাই, ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নাই। তো এখানকার গরিব মানুষ যাবে কোথায়? বড় হসপিটালে যেতে হবে। তাও যেত যদি আয়ুষ্মান ভারতের সুবিধা এখানে সরকার দিত, আমাদেরকে যুক্ত হয়ে যেত কেন্দ্রের সঙ্গে, তাহলে বড় হসপিটালে যেতে পারতাম আমরা। 5 লাখ টাকা একটা পরিবার পেত, তার থেকেও মুখ্যমন্ত্রী বঞ্চিত করে রেখেছে। কৃষকদেরকে মোদিজি টাকা দিচ্ছেন বছরে 6,000 টাকা, যাতে সময়ে সার বীজ কিনে চাষ করতে পারেন, তারও অর্ধেক লোকের এখনও পর্চা নম্বর পাঠানো হয়নি, অ্যাকাউন্ট নম্বর, অর্ধেক লোক পাচ্ছে না। দিচ্ছেন মোদি, তাতেও আটকানোর চেষ্টা হচ্ছে, তারপরেও বিজেপি লোকেরা ভোট দিচ্ছে। এখানকার সংখ্যালঘু সমাজ সবচেয়ে দুর্দশার মধ্যে আছে। গুজরাটে দেখুন, এখানে প্রায় 30 বছর ক্ষমতায় আছি, দেশের মধ্যে সে ধনী মুসলমান। আর পশ্চিমবাংলায় প্রায় 40 বছর হয়ে গেল, 40 বছরের বেশি, সেখানে 45 বছর হয়ে গেল সিপিএম আর টিএমসি আমাদের সবচেয়ে বিরোধিতা করে। সেখানে আছে, সেখানে মুসলমানরা সবচেয়ে গরিব, বেশিরভাগ অপরাধের সঙ্গে যুক্ত, ক্রিমিনাল, তারা জেলে আছে। এখানকার পুলিশই জেলে পাঠিয়েছে, তাদের ক্রিমিনাল তৈরি করেছে, হাতে বম বন্দুক দিচ্ছে। মোদিজি হাতে কলম কম্পিউটার তুলে দিতে চাইছেন, কিন্তু তাকে ভোট দিচ্ছে না। ভোট না দেওয়ার পরেও তারা বাড়িতে বসে চাল ডাল পাচ্ছে, মাথার উপরে ছাদ পেয়েছে, বাড়ির সামনে জল পেয়েছে, শৌচালয় পেয়েছে, গ্যাস পেয়েছেন মহিলারা। কৃষক হলে মুসলমানরা কিষাণ সম্মান নিধি পাচ্ছেন, 4 বছর ধরে ফ্রিতে রেশন পাচ্ছেন, ভ্যাকসিন পেয়েছেন, সব সুবিধা পেয়েছেন, এক একটা পরিবার 6-7টা সুবিধা পেয়েছেন। তারা বিজেপিকে ভোট দেননি, কিন্তু নরেন্দ্র মোদী মুসলমানদেরকে বঞ্চিত না করে বরঞ্চ বেশি সুবিধা দিচ্ছেন, কারণ তারা বেশি গরিব করছেন ইনারা, সিপিএম, কংগ্রেস, টিএমসি, আর তাদেরকে দরিদ্র সীমার উপরে তুলে নিয়ে আসার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী সুশাসনের দ্বারা, সবকা সাথ সবকা বিকাশের দ্বারা। তাই সবকা বিশ্বাস, এবারে বিশ্বাস আমরা জিতেছি, সবার সহযোগিতা আমরা পাবো, যাতে নতুন ভারত গড়ে উঠতে পারে। তো কিছু এই ধরনের প্রকল্পের যে ডাটা আমাদের কাছে এসেছিল আমি বললাম, এছাড়াও বহু প্রকল্প, শতাধিক যে প্রকল্প আছে কেন্দ্র সরকারের, তার যে সুবিধা এখানকার লোক পেয়েছেন তার আমাদের কাছে আছে। আপনারা চাইলে এটা যদি লেখালেখি করতে জানতে চান, আমরা পাঠাতে পারি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।